ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি অন ক্যামেরা বলছি, ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি কাজ করেছি, আমি বিএসএফ এর সঙ্গে কাজ করেছি। মেয়েকে মানে তার ব্ল্যাকমেইল করছিল, তার কিছু ফটোগ্রাফ ছিল, তার কিছু ভিডিও ছিল। প্রথমে এটা হবো যে হলিউড ইন্ডাস্ট্রিতে আমি একটা কাজ করেছি এবং না হলিউডে আমি কাজ করেছি। আমি তোমার কোনো কাজে সাপোর্ট করবে না যতক্ষণ পর্যন্ত তারা না দেখেছে যে আমার ছেলে মেয়ে এই কাজটা করে বার করেছে। মানে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাইছি এবং এমন একটা জায়গা করতে চাইছি যারা হয়তো এখন বেকার বাড়িতে বসে আছে, তারা এই জিনিসটাকে ভালোবাসে। আমার টাকা ছিল প্রায় 2,10,00,000 আর বাকি ছিল আসেনি। 2,50,00,000 যে লস, সেই টাকাটা কি এখনো উঠেছে? না, উঠেনি। এখনো উঠেনি। সেটা কি তুমি কি বরাবরই চাইতে তুমি ডাইরেক্টর হবে আগে, না অ্যাক্সিডেন্টালি ডাইরেক্টর হয়েছে? না, আমি বরাবরই চাইতাম না। এবার আমি কয়েকটা কাজ করতে গিয়ে রোহিত শেট্টি স্যারকে আমি ফলো করতে হয় এবং আমার মনে হয়েছিল রোহিত শেট্টি স্যার বেস্ট হবে আমার জন্য। তার জন্য আমি রোহিত শেট্টি স্যারকে ফলো করি এবং অনেকটা জিনিস আমি জানতে পারি এবং জানার পরে আগ্রহ আরো বেড়ে যায় এবং আমার মানে রোহিত শেট্টি স্যারের মতো অনুকরণ শুরু হয়, একটা লাইফ শুরু হয় এবং সেই যে মানে স্টান্ট গুলো করে, এই যে গাড়ি কিভাবে যাবে বা আমার মুভিতে আমি কিরকম করব, একটা সেই জিনিসটাকে ইমাজিনেশন করে একটা পাওয়ার বের করা। এবং আমার মনে হয়েছিল যে না, আমি ভবিষ্যতে যখন কাজ করব অ্যাক্টিং এর দিকে যদি অতটা আমার না এগোই, আমি যেহেতু নেগেটিভ রোল, সহজে অ্যাকশন ডিরেক্টর আমি কাজ করব। মানে যা স্টোরি লিখো সব কি মানে না, আমার লাভ থাকে, আমার ইমোশন থাকে, আমার সব রকম মিক্সড, মানে অ্যাকশনও থাকে একদম। ওকে। তোমাকে ফিল্ম মেকিং এ বেশি আকর্ষণ করে না থিয়েটারে? ফিল্ম মেকিং। থিয়েটার করেছো? থিয়েটার আমি দু একবার গেছি, কিন্তু মানে থিয়েটারে আমার সেরকম একটা মনে হয়নি যে আমি এটাতে কিছু করতে পারবো, কিন্তু থিয়েটারে আমাকে কিছু কিছু জিনিস ভালো লাগে। আচ্ছা, তুমি কি কোনোদিন ডাইরেক্টিং কোনো কিছু করেছো? এখন অবধি তো করিনি, মানে সবার আন্ডারে আমি কাজ করেছি। আর আমি যেগুলো কাজ করব সেগুলো ফিচার, মানে সেগুলো আমার না। এবার আমার যেটা আসবে সেটা আমাদের এন্টারটেনমেন্টের পেজে শুট একটা হচ্ছে, আর একটা একটা নর্মালি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। এটা একটা মানে গ্রামের গল্প, ঠিক আছে, একটা নর্মাল একটা ছোট্ট ছেলের গল্প। সে শহরে কোনো কারণবশত চলে এসছে। এবার এসে সে একটা মানে খারাপ সিচুয়েশনে পড়ে গেছে, তাকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছিয়ে দেওয়া। এটা একটা নর্মাল একটা স্টোরি আসছে। আচ্ছা, বর্তমানে তুমি কোন প্রজেক্টের উপর কাজ করছো? প্রজেক্ট বলতে আমার মানে 2025 থেকে আমি যেটা শুরু করলাম, যে বিজনেসের উপরে অনেক কিছু জিনিস অ্যানালাইজ করে বের করলাম এবং বিজনেসের নিয়ে আমি এখন কাজ করছি, যেটা ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্ট আছে। আর ন্যাশনালে আমি সেরকম ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলো আছে সেগুলো মানে আলাদা আলাদা প্রফেশন, আলাদা আলাদা সব কাজ, তাদের প্রজেক্ট গুলো আমাদেরকেই মানে দেখতে হয়। তোমার ডাইরেক্টর জীবনে বিগেস্ট ফেলিওর এন্ড বিগেস্ট সাকসেস, এই দুটাকে একটু দর্শকের সামনে নয় সাইড তুলে ধরো। বিগেস্ট ফেলিওর বলতে মানে আমি অন্য কারোর একটা প্রজেক্টে, আমার তখন ব্যবসাও চলছিল কলকাতায় এবং আমার কয়েকটা কাজও চলছিল, তার থেকে আমার একটা ভালো সোর্স অফ ইনকাম এসছিল এবং আমি একজনের কথায় পা দিয়ে দিই, যে আমাকে বলে যে এরকম কাজ হচ্ছে, এরকম যদি তোর থাকে তাহলে তুই দে, তোর এত টাকা মতো লাভ হবে। আমি ইনভেস্ট করে দিই, ঠিক আছে। ইনভেস্ট করার পরে বুঝতে পারি যে না, এটা অ্যাকচুয়ালি মানে কোনো প্রজেক্টই ছিল না, এরা একটা ফেক লোক ছিল, টাকা নিয়ে হাওয়া হয়ে গেল। সেখানে কত টাকা লস করেছিস? আমার টাকা ছিল প্রায় 2,10,00,000 আর বাকি ছিল 40-45 লাখ মতো। তাহলে তুমি বলতে চাইছো 2,60,00,000 টাকা তুমি লস করেছো? হ্যাঁ, মানে এটা তোমার লাইফের বড় একটা প্রজেক্টে মানে একটা বিগ ফেলিওর বলছো। তারপরে এরকম সাকসেস কোথাও পেয়েছো? হ্যাঁ, সাকসেস পেয়েছি। কোথায় সাকসেস পেয়েছি? মুম্বাইয়ে। সাকসেস পেয়েছি মুম্বাইয়ে গিয়ে বিভিন্ন কাজ করলাম, বিভিন্ন প্রজেক্টে, মানে সেখান থেকে প্রফিট এসছে? প্রফিট এসছে কিন্তু অতটা আসেনি। 2,50,00,000 যে লস, সেই টাকাটা কি এখনো উঠেছে? না, উঠেনি। এখনো উঠেনি। সেটা কি এখনো আগামীতে উঠে যাবে? আগামীতে উঠে যাবে। সেটা কি এখনো কুড়ে কুড়ে খাই তোমাকে? না না, কারণ যে জানি আমি আমার গেছে, আমি সেটা মেনে নিয়েছি আর আমি করতে পারবো, সেটা আমার কনফিডেন্স আছে। ওকে। তোমার জীবনে কোনো ঘটনা তোমাকে মোটিভেশনাল স্পিকার হতে ইন্সপায়ার করেছে তোমার লাইফে?
কোন ঘটনা? একটু বসো, 10 মিনিট করে দিচ্ছি। 10 মিনিট বসো, করে দিচ্ছি। তোমার জীবনে কোন ঘটনায় তোমাকে মোটিভেশনাল স্পিকার হতে ইন্সপায়ার করেছে? আমি যখন অল ইন্ডিয়া রেডিওতে একটা আউটডোর প্রজেক্টে কাজ করছিলাম, সেখানে গিয়ে উত্তরপ্রদেশে কিছু জিনিস আমি রিয়েলিটিতে দেখি, এবং দেখার পরে আমাকে অনেক কিছু জিনিস আমাকে শিক্ষা হয়, অনেক কিছু জিনিস বুঝতে পারি, এবং আমি গিয়ে কিছু কথা বলি, সেখান থেকে মানুষ মানে তোমাকে আমার কি কথা সেমিনারে শুন- ইনভাইট করেছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে তুমি অ্যাজ এ আমি মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠো? আমি ওখান থেকে মোটিভেশনাল স্পিকার, আপনি কথাটা বুঝলেন না। আমি একটা অল ইন্ডিয়া রেডিওর একটা প্রজেক্টে, আউটডোর প্রজেক্টে একটা চান্স পাই। এরকম অনেক ছেলে মেয়েদের, অনেক স্টুডেন্টদের নিয়ে তারা কাজ করে, একটা সার্ভে করে। তো আমিও সেই সার্ভের একটা পার্ট ছিলাম, এবং উত্তরপ্রদেশে গিয়ে যখন আমরা ওই কাজটা করছিলাম, তখন অনেক কিছু জিনিস জানতে পারি, অনেক কিছু জিনিস বুঝতে পারি, এবং সেটা নিয়ে একটা প্রজেক্ট আমি করি, মানে সেটা নিয়ে কিছু একটা লিখি, লিখে আমি লোকের সামনে সেটা বলতে থাকি। বলাতে তারা অনেকেই মানে সেটা Appreciate করে। অ্যাপ্রিসিয়েট করে, এবং তারা বলে যে না, তারপর থেকে তারা ওই জিনিসটা করবে না। আচ্ছা, তো সেখান থেকে আমি একটা মোটিভ একটা তৈরি হয়, এবং একটা মোটো তৈরি হয় এই যে না, আমি মোটো এই থেকে কাজ করব। এই মোটো থেকে এখন পর্যন্ত কতগুলো সেমিনার করেছো? আমি প্রায় বড় সেমিনার করেছি 6টা, আর নর্মাল করেছি 2টো মতো। এগুলো কি, এই সমস্ত সেমিনার কি তোমার সোশ্যাল মিডিয়ায় না, অ্যাক্টিভ? আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় দিই না। আমি যেখানে যাই, যার সঙ্গে কথা বলি, সেটা অন্য কিছু থাকে। কেন? মানে মানে তোমার মনে হয় না যে এটা দর্শকদের শেখা উচিত? তুমি যখন একটা সেমিনারে যাবে, সেমিনারে অ্যাটেন্ড করবে, কিছু দর্শক শুনবে, এবং আরো দর্শক শুনবে, তা প্রত্যেকটা মানুষের জীবনে একটা পরিবর্তনের নতুন যাত্রা শুরু হবে। তো সেক্ষেত্রে মনে হয় না যে সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাক্টিভ হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করব, আমি আগে কাজ করতাম, আমার ব্লগ চ্যানেল, যেটা আমি যে কন্টেন্ট ক্রিয়েটার, আমি আগে কাজ করতাম। আমি এখন সেমিনারের কথা বলছি, যে আমি সেমিনারে আসছি, আমি সেটা আমি ইনফ্লুয়েন্স করব আমার মানে নিজস্ব চ্যানেলের মাধ্যমে। আর এই যে সেমিনার ব্যাপারটা থাকছে, তো সেমিনার ব্যাপারটা আমি প্রত্যেক, যখন আমি একটা মিশনে আছি, যখন একটা আমি কাজ করছি, তখন প্রত্যেক ডিস্ট্রিক্টে, আমি প্রত্যেক জেলাতে এবং প্রত্যেক রাজ্যের সেমিনার করতে যাব, এবং সেমিনারটা করব। তাহলে ঠিক এখন আছে, পর্যন্ত 6টা বড় সেমিনার তুমি অ্যাটেন্ড অ্যাটেন্ড করেছো? করেছি, সেটা আমি পার্সোনাল ভাবে রেখেছি, কারণ আমি সেগুলো মানে কিছু, মানে আমার সঙ্গে এমনও কিছু কথাবার্তা হয় যাদের সঙ্গে মানে অনেক কিছু হয়ে গেছে, এরকম এক্সাম্পলও আছে, সেটা আমি পরবর্তীতে ঠিক আমি তুলে ধরবো। আচ্ছা, তোমার দর্শকের জন্য কোনো কোর মেসেজ আছে? যে ওর 9-6 মেসেজ আছে, যারা মানে লাইফে কিছু করতে চাও, যারা লাইফে কিছু হতে চাও, তারা বসে না থেকে কাজ করো। আর যতক্ষণ পর্যন্ত তুমি কাজে না বেরিয়েছো, ততক্ষণ পর্যন্ত শিক্ষা হবে না, ততক্ষণ পর্যন্ত কাজটাও হবে না। ওকে, তোমার মোটিভেশনাল সেমিনারে এর উপর মানুষের ক্রিটিসিজমের উপর নেগেটিভ বা পজিটিভ কি ধরনের ফিডব্যাক পাও? আমি যেগুলোতে করেছি এখন অব্দি সব পজিটিভই আছে। আমি যেগুলোতে করেছি, বা যেগুলোতে আমি অ্যাটেন্ড করেছি, বা যেগুলোতে আমাকে বক্তব্য রাখার মানে জায়গা দিয়েছে, আমি সেগুলোতে পজিটিভ রেসপন্স পেয়েছি। আজকে যদি বলি জেনজি, এই জেনজি তুমি কিভাবে এই জেনজিকে মোটিভেটেড করবে? জেনজি কি অ্যাকুরেট বোঝো? জেনজিটা কি? জেনজি বলতে ওই তো মানে যেগুলো আড্ডাবাজি, টাইম পাস, এই জিনিসগুলোকে যেগুলো মেনলি বলা হয়। জেনজি মানে মোবাইলে এখানে ওখানে এখানে ধরো, হ্যাঁ, এদের কোনো ডিসিপ্লিন থাকে না। ডিসিপ্লিন থাকে না। তো এদেরকে অবশ্যই মানে ঠিক করা যাবে, এদেরকে পার্টিকুলার ওয়েতে নিয়ে আসা যাবে, এদেরকে কাউন্সেলিং একটা অবশ্যই প্রয়োজন। আর এই কাউন্সেলিং এর জেনজিদের জন্য তুমি কি মেসেজ দেবে শর্টে? জেনজিদের জন্য বলবো যে বেকার মোবাইল হাতে নিয়ে মোবাইল দেখে টাইম ওয়েস্ট করার থেকে মোবাইলটা নিয়ে কাজে লাগাও, সেটাতে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তোমার যে এত সেলফ কনফিডেন্স, এটা কোথা থেকে পাও? এটা বিল্ড আপ করতে হয়েছে, এটা নিজে নিজে হয় না, এর মধ্যে বহুত মেহনত আছে, বহুত মানে দুঃখ কষ্ট সবকিছু আছে। তার জন্যই আজকে আমার এই জিনিসটা হয়তো বেরোচ্ছে। আচ্ছা, তোমার ব্লগিং নিয়ে কিছু বলতে চাই। তুমি বেসিক্যালি ব্লগিং কবে থেকে শুরু করলে? আমি প্রায় দেখি 10 মিনিট শেষ, ফিনিশিং 10 মিনিট বসতে বলো। তুমি করো, হ্যাঁ,
তোমার ব্লগিং নিয়ে কিছু কথা বলতে চাই। তুমি বেসিক্যালি ব্লগিং কবে থেকে শুরু করেছো? ব্লগিং আমার এটা চ্যানেল হচ্ছে 2011 থেকে একটা চ্যানেল ছিল, সেটা আমি প্রথম থেকে দিতাম, মানে নর্মালি এটা সেটা যা করতাম, যেটা ক্যাপচার হতো সেটাই আমি দিয়ে দিতাম। 2011 সালের চ্যানেলের নাম কি ছিল? আমান খান। আমান খান। এখন কি ওই চ্যানেলটা আছে না ওই চ্যানেলটা আছে, কিন্তু আমার কিছু মানে কিছু রেস্ট্রিকশন এসেছিল, যেগুলো আমি মানে রেস্ট্রিকশন গুলো কয়েকটা এখনো মানে আছে, তুলতে পারিনি। আর হয়তো ওই চ্যানেলটা নিয়ে আগে আমি কাজ করব না, আমার একটা অল্টারনেটিভ চ্যানেল চলে এসেছে যেটা আমান খান নামেই আছে, তো আমি সেটা থেকে এটা ব্লগ কবে থেকে করছি। শুরু করেছো? এটা আমার কবে থেকে, আমি কবে খুলেছি মনে নেই, কিন্তু আমি রিসেন্ট এটা কাজ শুরু করেছি। ওকে। তুমি এত বড় পজিশনে আছো, তার উপরও তুমি কন্টেন্ট ক্রিয়েটারে কেন এলে? এটা 9-6 দর্শকদের বলবে একটু। কন্টেন্ট আজকাল খুব কম কন্টেন্ট আছে যেটা খুব কম ভাইরাল হয়, এবং ভালো যেগুলো মেসেজ থাকে সেগুলো খুব বেশি ভাইরাল যায় না। একটা মেয়ে যদি মানে নর্মাল একটা ড্রেস পরে ডান্স করে, সেটার ভাইরাল ভিউজ আলাদা হবে। একটা ছেলে যদি কিছু একটা মোটিভেশনাল কিছু দেয়, তার ভিউজ, তার লাইকস আলাদা যাবে। তো এটাকে অবশ্যই মানে এটা একটা দিক দিয়ে এন্টারটেনমেন্ট অবশ্যই তোমার থাকা কাছে দরকার। এরকম কোনো তোমার ভাইরাল কন্টেন্ট আছে যেটা এখন পর্যন্ত অনেক দর্শক দেখেছে এবং ইন্সপায়ার করেছে তোমাকে এই কন্টেন্ট তৈরি করার জন্য? দেখো, কন্টেন্ট মানে সেরকম না যে তোমার মানে কোন কন্টেন্টটা তুমি বানিয়ে কোন কন্টেন্টটা তৈরি করে দিলে তোমার এটাই যাবে, ওটা আলাদা জিনিস। আর একটা জিনিস হয় কি, যে হয়তো দিল, মানুষ সেটাকে আগ্রহ সঙ্গে নিয়ে নিল, তো সেটা ভাইরাল হতে থাকে। ঠিক আছে, ভাইরাল হতে গিয়ে সেটা একটা ভালো ফেমে পৌঁছিয়ে যায়। তো এরকম অনেক আছে। আর অবশ্যই হওয়া যায়, ভাইরাল না হওয়া না, কন্টেন্ট থাকে, কন্টেন্ট অবশ্যই ম্যাটার করে। ঠিক আছে। তোমার কন্টেন্ট ক্রিয়েটারের কোনো টিম তুমি রেখেছো? আছে, আমার আছে। তোমার প্রথম ব্লগ কি নিয়ে শুরু করেছিলে? আমার ব্লগ, আমি প্রথম দার্জিলিং এ গেছিলাম, দার্জিলিং এ একটা প্রজেক্ট চলছিল আমার, সেই টাইমে আমি ব্লগ স্টার্ট করেছিলাম। আর নর্মালি একটা যেরকম ফার্স্ট ব্লগ যেরকম হয় সেরকম আমি দিয়েছিলাম। তোমার একটা ব্লগ শুট করতে বা রেডি করে প্রেজেন্টেশন করতে কতক্ষণ সময় লাগে মোটামুটি? যদি আমি ডে টু মানে ডে থেকে শুরু করে নাইট অবধি পুরো কভার করি, তাহলে আমার সেটা পুরো ডেতে কমপ্লিট হয়ে যায়, মানে পুরো ডে নাইট এটা নিয়ে আমি রাতে এডিটিং করি, সকালবেলা আমি মর্নিং এ ছেড়ে দিই। ওকে। তোমার কমেন্ট যেখানে সেকশনে পজিটিভ বা নেগেটিভ দুটোই থাকে, তুমি তোমার কমেন্ট গুলো কি পড়ো? আমি কোনো সময় পড়ি, কোনো সময় আমাকে টিম বলে যে এটা কমেন্ট করেছে, বা নেগেটিভ কোনো কমেন্ট আসলে বলে যে এই ধরনের কমেন্ট এসছে, এটা কি করব, আমি বলে দিই ছেড়ে দে। নেগেটিভ কমেন্ট আসলে ওটা কি কষ্ট থাকবেই, হয়? কন্টেন্ট মানে থাকবেই, নেগেটিভ পজিটিভ একটা মানুষের মাইন্ডে থাকবেই, তো এটা বলা যাবে না, এগুলো নিজেদের উপরে ডিপেন্ড তোমার করে। যখন হেড কমেন্ট গুলো আসে, খুব হেড, তখন তুমি এগুলো কিভাবে ডিল করো নিজেকে? এরকম এখন অব্দি আসেনি আমার, আমি সেরকম কাজই করিনি যে আমার হেড কমেন্ট আসবে। তোমার কোনো ব্লগিং, তোমার ব্লগিং জীবনে কে জীবনকে পরিবর্তন করেছে, বা এই ব্লগিং থেকে কোনো কিছু শিক্ষণীয় ঘটনা তোমার কাছে আছে? হুম, অবশ্যই। প্রথম যখন আমি ব্লগ করতে যাই, তখন মানে এরকম আমি স্ট্যান্ডে মোবাইলটা নিয়েছি, আমি এরকম পুরো কাঁপছি, তখন আমাকে একজন পাশের লোক বলছে যে ফার্স্ট টাইম, হ্যাঁ, যে না এরকম করলে হয় না, এটা প্রথমে ট্রাই করো, এরকম যেন স্ট্রং থাকে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই ম্যাটার করে। যখন আমরা মোবাইল হাতে ধরে করি বা স্ট্যান্ডে করি, আমাদের সেই জিনিসটা আসবে না, আমাদের সেটা মানে মানে একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তো কন্টেন্ট রেডি করতে বা মোবাইলে আমি করলে সেটা আমার তোমার খুব এখন এই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে সঙ্গে ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যানিং, মুভি করব, আর মুভির জগৎ নিয়ে আমি এগোচ্ছি, বিজনেস নিয়ে এগোচ্ছি, বিজনেস আইডিয়া দিচ্ছি লোককে। ঠিক আছে, আর আমার সঙ্গে যারা আমার হয়ে যারা আমার সঙ্গে যারা কাজ করছে, বা আমার যারা পার্টনার, বা তোমার দর্শকদের আমি এটাও জানাবো, যারা পার্টনারশিপ নিতে চাও বা আমার সঙ্গে কোলাব করতে চাও এরকম কোনো বিজনেস, তাহলে আমার সঙ্গে শিগগিরই যোগাযোগ করো। আর ভালো ভালো অফার আছে, নো লস, অনলি প্রফিট। আচ্ছা, আমি তোমার সমস্ত কথাবার্তা শুনে যেটা অবজারভেশন করতে পারছি, যে এই জগতে, এই দেশে তুমি একই প্রধানমন্ত্রী, একই ধারে মুখ্যমন্ত্রী, একই ধারে রাষ্ট্রপতি, একই ধারে শিক্ষামন্ত্রী, একই ধারে যাবতীয়, তোমার দেশে তুমি রাজা। তোমাকে মনে হচ্ছে না
যে কোথাও তুমি কোনো জায়গায় মিসগাইড হচ্ছ বা না, সগানে তুমি কথাগুলো বলছো ৯-৬ প্রোডাকশন হাউসে, এই জন্য তোমার কথাবার্তার উপর ৯-৬ প্রোডাকশন হাউস কোনোভাবে দায়ী না। আমি তোমাকে কোনো জোরপূর্বক কোনো কোশ্চেন করিনি এবং তুমি সজ্ঞানে সবিচারে অ্যান্সার দিয়েছো। একদম এই ৯-৬ ব্রডকাস্টে এসে তোমাকে কেমন লাগলো? ভালো। আমার আমার লাইফ অনেকটাই জিনিস, আজকে অনেকটাই তথ্য জনগণের সামনে এলো, আগামীতে আরো আসবে। আর আমার এরকম হওয়ার পিছনে বা আমি যে এইরকম হয়েছি তার পিছনে একটা অবশ্যই কারণ আছে, যেটা হচ্ছে 2011-তে আমি আমার কলেজ লাইফ, 2011-তে আমি কলকাতায় শুরু করি। আর 2012-তে সেটা 2012-তে আমার রমজান মাস চলছিল, সেখানে আমি সুলতান আহমেদ স্যারকে ইনভাইট করতে যাই। আশিক বিল্লাদার নেতৃত্বে আমাদের আলিয়া ইউনিভার্সিটি থেকে টিম গিয়েছিল এবং টিমে আমার মানে গিয়ে কথাবার্তা হয় এবং আমাকে আমার একটা সহপাঠী তানজিম, উনি স্যারকে বলেন, সুলতান স্যারকে, যে ইনার নাম স্যার আমান ইসলাম, ইনি মালদা জেলায় থেকে এসছেন, আমাদের Okay. সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তখন আমাকে জিজ্ঞাসা করে যে মালদা জেলার কোথায় বাড়ি, তো আমি বললাম মালদা জেলার কালিয়াচকে স্যার। তখন বললো ঠিক আছে, তুই একবার আমার সঙ্গে আসিস, দেখা করিস, তোকে নিয়ে একটা কাজ আছে। তো আমি সেই মতো মানে তার কথা রাখি এবং আমাকে সে এমন একটা জায়গায় নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে দুটো প্রজেক্টের কথা বলে, একটা ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট, একটা ক্রাইম ইন্ডিয়া প্রজেক্ট আমাকে বোঝায়। আমি সেটা সঙ্গে সঙ্গে একসেপ্ট করি এবং আমি বলি যে আমাকে যদি এরকম সাপোর্ট দেওয়া হয় আমি করব। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল কথাটা শুনে, তার জন্য আমি একবারে এক চান্সে বলে দিয়েছিলাম এবং আমাকে প্রথম উনি যে অ্যামাউন্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে 5 লাখ এবং আমাকে কিছু কন্ট্যাক্ট দিয়েছিলেন, সেগুলো নিয়ে আমি কাজ শুরু করি। আমি বহুত ইউনিভার্সিটি গেছি, বহুত কলেজে গেছি, বহুত প্রফেসরের সঙ্গে মিট করেছি, ইন্ডিয়ান আর্মির আমাদের এক্স যারা কমান্ডো ছিল তাদের সঙ্গে মিট করেছি, তাদের সঙ্গে আমার অনেক কিছু জিনিসের মানে শিক্ষা হয়েছে এবং আমি সেই রকম ওয়েতে কাজ করেছি এবং তাকে আমি অলরেডি 2016-তে আমি তাকে প্রজেক্ট হ্যান্ডওভার করে দিই এবং তিনি আমাকে বললেন যে আমি ঠিক কয়েকদিনের মধ্যে এটা আমি সিএম কে ফরওয়ার্ড করব, তুই তৈরি থাকিস। আমি সেই মতো তৈরি ছিলাম, কিন্তু সাডেনলি উনি অসুস্থ হন এবং 2017-তে ডেথ হয়ে যায় এবং তারপর থেকে আমি ভেঙে পড়ি। আমি তারপর থেকে অনেক খারাপ একটা সিচুয়েশনের মধ্যে চলে যাই যে আমি কি করব। অনেক টাকা আমি সেই জায়গাতে ইনভেস্ট করে দিয়েছিলাম, অনেক জায়গাতে অনেক অনেক কিছু করে দিয়েছি এবং আমি ভাবতে থাকি যে আমার প্রজেক্টটা তাহলে গেল কোথায়, আমি তাও আজ অব্দি জানতে পারলাম না। তোমাকে তো প্রজেক্টের জন্য 5 লাখ দিয়েছিল। আমাকে প্রথম 5 লাখ দিয়েছিল, তারপর অনেক টাকা দিয়েছে আমাকে, থাকা খাওয়া যাতায়াত, আমাকে অনেক টাকা, মানে আমার ফান্ডিং উনি দিয়েছেন আমাকে প্রজেক্টটা করার জন্য, আর আমি ফাইনালি করেও ছিলাম। কিন্তু সাকসেস আসেনি। কিন্তু উনি চলে যাওয়ার পরে আমার সাকসেস আসেনি ক্রাইম ইন্ডিয়ার যে প্রজেক্টটা। আর ডিজিটাল ইন্ডিয়ার প্রজেক্টটা তো এটা তো মানে সরকার থেকে আমাকে বললো যে এটা হবে না, তারপরে আমি আর কিছু করলাম না, যেটা আমি মালদা আমার ডিএম অফিসে জমা দিয়েছিলাম, কিন্তু ফাইলই খুঁজে পাচ্ছে না, তারপর আমি আর ধ্যান দিইনি। আর এই প্রজেক্টটা আমি 2019-এ আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাস আউট করি, ফরওয়ার্ড করি, কিন্তু ওনার তরফ থেকে ভেরিফিকেশন হয়েছে, আমার লালবাজারে ডেকে আমাকে ভেরিফিকেশন করেছে, আমার এসপি অফিস ডেকে আমাকে ভেরিফিকেশন করেছে, ডিএসপি ভেরিফিকেশন করেছে, কিন্তু তারা আর পরবর্তীতে যোগাযোগ করেনি। তো আমি বসে না থেকে আমি প্রাইভেটে কাজ স্টার্ট করে দিয়েছি এবং আমি আমার মতে কাজ করছি। এখন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, অল গুড। ৯-৬ প্রোডাকশন হাউসে তোমাকে তোমার এই সমস্ত কথা বলার জন্য আমরা কোনো রকম কোনোভাবে ফোর্স করিনি, তুমি তোমার নিজস্ব নিজস্ব কথা বলেছো। হ্যাঁ, আমি কথা বললাম এবং আমাকে ভালো লাগলো। আর এই ধরনের কন্টেন্ট তোমরা রেডি করছো, অবশ্যই তোমাদেরকেও সাপোর্ট, অবশ্যই সবাই সাপোর্ট করতে বলবো। আর এই ধরনের আগেও মানে তোমরা কাজ করো, এই ধরনের প্রতিভাদের তোমরা সামনে নিয়ে আসো, যেন সত্যিটা মানুষ কিছু জানতে পারে, মানুষের মধ্যে কিছু একটা জানার উৎসাহ জাগে। তো অবশ্যই তোমরা ভালো কাজ করছো, অল দ্য থ্যাংক ইউ বেস্ট। ভেরি মাচ আমার ৯-৬ প্রোডাকশন হাউসে আসার জন্য। আমরা আশা রাখি তোমার পাস্টের ঘটনা যা ছিল তা আশা করি এখন ভুলতে পেরেছো এবং প্রেজেন্ট ফিউচার নিয়ে তুমি খুব সুন্দর একটা লাইফ লিড করো এবং তোমার যা বিজনেস প্ল্যানিং আছে সেগুলো স্টেপ বাই স্টেপ তুমি এগিয়ে চল এবং সকলে ভালো থাকো এবং ৯-৬ গ্রুপে আমরা তোমাকে প্রেজেন্টেশন করার জন্য ৯-৬ গ্রুপে আশা করি সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।